নরওয়ের মুখোমুখি হতে প্রস্তুত আইভরি কোস্ট। সংসদে 9,38,000 কোটি টাকার বাজেট পাস, কার্যকর বুধবার থেকে। শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে আহ্বান। খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের 4 এমপি। চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতার সংবাদ সম্মেলন। ভারতীয় ভিসা আবেদনের টাইম স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত। বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ল জিম্বাবুয়ে। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। দর্শক, প্রথমেই বিশ্বকাপের সংবাদ। বিশ্বকাপের শেষ 32-এ আজ হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে নরওয়ে ও আইভরি কোস্ট। আর্লিং হ্যাল্যান্ড ও মার্টিন ওদেগার্ডের মতো তারকা সমৃদ্ধ নরওয়েকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে দেখলেও নিজেদের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রাখছেন আইভরি কোস্টের কোচ আইমার্স ফাই। তিনি বলেন, হল্যান্ড যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন, তবে নিজেদের গতি, শারীরিক শক্তি ও নিয়ন্ত্রিত ফুটবলের মাধ্যমে নরওয়েকে হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে আফ্রিকান দলটি। উভয় দলই গ্রুপ পর্বে 2টি করে জয় নিয়ে শেষ 32 নিশ্চিত করেছে। এবার অন্যান্য সংবাদ। তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শেখ হাসিনার বক্তব্য দেশের কিছু গণমাধ্যমের প্রচার করা হচ্ছে, যা আদালতের নির্দেশনার পরিপন্থী। তিনি গণমাধ্যমকে আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল থেকে এ ধরনের প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, বিষয়টি সরকারের নজরে এসেছে এবং আপাতত সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে সতর্ক করা হচ্ছে, তবে প্রয়োজন হলে ভবিষ্যতে সরকার এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও বিবেচনা করতে পারে। এছাড়া তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা বহাল থাকার দলটি রিফর্মড আওয়ামী লীগ বা অন্য যে নামেই কার্যক্রম পরিচালনার চেষ্টা করুক না কেন, রাজনৈতিক কর্মসূচি চালানোর সুযোগ নেই। আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে আদালত, তবে আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত সরকারের অবস্থান হলো নিষেধাজ্ঞা বহাল রাখা। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট কণ্ঠভোটে পাশ হয়েছে। নতুন এই বাজেট আগামী বুধবার থেকে কার্যকর হবে। চলতি অর্থ বছরের 7,90,000 কোটি টাকার বাজেটের তুলনায় নতুন বাজেটের আকার 1,48,000 কোটি টাকা বেশি। বাজেট পাশের আগে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ব্যয় সংক্রান্ত 59টি দাবি উত্থাপন করা হয়। এসব দাবির বিপরীতে সংসদ সদস্যরা 1,344টি ছাঁটাই প্রস্তাব আনেন। আলোচনা শেষে কণ্ঠভোটে সব প্রস্তাব নিষ্পত্তি করা হয়। গত 11 জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে এ বাজেট প্রস্তাব উপস্থাপন করেছিলেন। সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যদের দীর্ঘ আলোচনার পর অবশেষে বাজেটটি পাশ হয়। ইরান সরকারের আমন্ত্রণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী হোসেনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ জামাত ইসলামীর 4 সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল আগামী 3 জুলাই ইরান সফরে যাচ্ছে। নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন এমপি নুরুল আমিন, কেরামত আলী এবং এস.এম. খালিদুজ্জামান। তারা 9 জুলাই পর্যন্ত ইরানে অবস্থান করবেন। সফরকালে প্রতিনিধি দল ইরান সরকার ও জনগণের প্রতি শোক ও সংহতি প্রকাশ করবেন। পাশাপাশি দেশটির শীর্ষ নেতৃত্ব ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। জামায়াতের আশা, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের পারস্পরিক সম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হবে। যশোর সহ আঞ্চলিক সংবাদ।
কোনো নতুন কর আরোপ ছাড়াই ঝিকরগাছা পৌরসভা 2026-27 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার পৌর কার্যালয়ে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফাত আরা সাইদ। তিনি আধুনিক নাগরিক সুবিধা, অবকাঠামো উন্নয়ন এবং কপোতাক্ষ নদকে ঘিরে পর্যটন সম্ভাবনা কাজে লাগিয়ে পৌরসভাকে একটি রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামাদ হাসান নিপুণ বাজেটকে সময়োপযোগী উল্লেখ করে সব ওয়ার্ডে সমান উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিতের আহ্বান জানান। অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঝিনাইদহ সদর উপজেলার কাশিমপুর গ্রামে আবাসিক এলাকা ও 3 ফসলি জমিতে অটো রাইস মিল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। মঙ্গলবার আয়োজিত কর্মসূচিতে কৃষক, শ্রমিক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, মিলটি নির্মিত হলে পরিবেশ দূষণ, কৃষি জমির ক্ষতি ও স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে। তাই দ্রুত নির্মাণ কাজ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি জানান তারা। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও একটি অনলাইন পোর্টালে প্রকাশিত চাঁদাবাজির অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, একটি গণমাধ্যমের সঙ্গে যুক্ত এক ব্যক্তি দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তিনি বলেন, তার বিরুদ্ধে একটি অভিযোগও প্রমাণিত হলে দল যে সিদ্ধান্ত নেবে তা মেনে নেবেন। তবে মিথ্যা ও মানহানিকর প্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে সাঁওতাল বিদ্রোহের 171তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকার পৃথকভাবে র্যালি, শোভাযাত্রা, শ্রদ্ধা নিবেদন ও সমাবেশের আয়োজন করে 2 সংগঠন। সমাবেশে বক্তারা 2016 সালে সাঁওতালদের ওপর হামলা ও নির্যাতন, হত্যার বিচার চায় এবং তাদের পৈতৃক জমি ফেরত দেওয়ার দাবি জানান। উল্লেখ্য, 1855 সালে ব্রিটিশ বিরোধী সাঁওতাল বিদ্রোহের স্মরণে প্রতি বছর 30 জুন সাঁওতাল হুল দিবস পালন করা হয়। খেলার সংবাদ। হারারে টেস্টে বাংলাদেশকে ইনিংস ও 85 রানে হারিয়ে টেস্ট ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে। মাত্র 3 দিনে শেষ হওয়া ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখায় স্বাগতিকরা। প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র 140 রানে অল আউট হলে জবাবে ইনোসেন্ট কাইয়ার 140 রানে দুর্দান্ত ইনিংসে 410 রান তোলে জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম 7 উইকেট নিলেও বড় সংগ্রহ ঠেকাতে পারেননি। 270 রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ব্লেজিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভার দুর্দান্ত পেস বোলিংয়ের সামনে 185 রানে গুটিয়ে যায় সফরকারীরা। মুজারাবানি নেন 4টি এবং এনগারাভা 3টি উইকেট। ফলে ইনিংস ও 85 রানের ঐতিহাসিক জয়ে সিরিজে দারুণ সূচনা করে জিম্বাবুয়ে। আর হতাশাজনক পারফরমেন্সে বড় ধাক্কা খায় বাংলাদেশ। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ভারতীয় ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দে নতুন সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। বুধবার থেকে নতুন ব্যবস্থা কার্যকর হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আবেদনকারীরা আর নিজেদের পছন্দ মতো অ্যাপয়েন্টমেন্টের সময় নির্ধারণ করতে পারবেন না। পরিবর্তে আবেদন জমা দেওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে খালি থাকা একটি সময় আবেদনকারীর জন্য বরাদ্দ করবে সিস্টেম।
আইভ্যাক জানিয়েছে 1 জুলাই থেকে বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে সব ধরনের ভিসার ক্ষেত্রে টাইম স্লট ভিত্তিক আবেদন জমা দেওয়ার ব্যবস্থা চালু করছে। প্রতিটি আইভ্যাকের দৈনিক আবেদন গ্রহণের সক্ষমতার ভিত্তিতে সিস্টেম ক্রমানুসারে আবেদনকারীদের জন্য সময় নির্ধারণ করবে। ফলে অ্যাপয়েন্টমেন্টের বুকিংয়ের সময় আবেদনকারীদের আলাদাভাবে টাইম স্লট নির্বাচন করতে হবে না। ভিসা আবেদন নির্বিঘ্নে ও সময় মতো জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিতকরণের উল্লেখিত নির্ধারিত সময় অনুযায়ী সংশ্লিষ্ট আইভ্যাকে উপস্থিত থাকার পরামর্শ দিয়েছে আইভ্যাক। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধ এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। শুভরাত্রি।